ওকে, 1 নম্বর সূত্রটা হচ্ছে এরকম। মনে করো দুইটি সরল রেখা দেওয়া আছে। দুইটি সরল রেখা কিরকম দেয়া থাকতে পারে দেখো। এই যে এটা মনে করো একটি সরল রেখা, এটা মনে করো একটি সরল রেখা, আর এটা মনে করো অপর সরল রেখা। আমরা মনে করলাম যে দুইটি সরল রেখা দেওয়া আছে। আমরা কাজ করি সরল রেখা দুইটার জাস্ট নাম্বারিং করে ফেলি। মনে করি এটা 1 নম্বর সরল রেখা, এটাকে মনে করলাম 2 নম্বর সরল রেখা। দুইটি সরল রেখা 1 নাম্বার এবং 2 নাম্বার হিসেবে দুইটি সরল রেখা আমরা মার্ক করলাম। মার্ক করার পর এখন আমরা চিন্তা করতেছি এটা যে এই দুই সরল রেখা থেকে কি করব বা কি চাচ্ছি। হ্যাঁ, দেখো আমরা চাচ্ছি হ্যাঁ হ্যাঁ, যা করতেছি সবই করবা, আঁকবা, চিত্র আঁকবা, দুইটি সরল রেখা এঁকেছি, দুইটি সরল রেখা আঁকবা। আমি নাম্বারিংও করেছি 1 নাম্বার এবং 2 নাম্বার। আচ্ছা, মনে করো এখন প্রথম যে সরল রেখাটি আঁকলাম, প্রত্যেকটা সরল রেখারই কিন্তু ঢাল আছে। হ্যাঁ, ঢাল কিন্তু প্রত্যেক সরল রেখারই আছে। ঢাল ছাড়া কোনো সরল রেখাই নাই, ঠিক আছে? সো প্রত্যেক সরল রেখারই ঢাল আছে। আচ্ছা, তাহলে এই 1 নাম্বার সরল রেখারও নিশ্চয়ই একটা ঢাল আছে। আমি ধরে নিলাম 1 নং সরল রেখার ঢালটা নাম দিলাম M1। আমরা কিন্তু জানি ঢালকে M দিয়ে প্রকাশ করা হয়। তো যেহেতু এখানে দুইটা সরল রেখা, আমি একটার ঢালের নাম দেই M1, দ্বিতীয় সরল রেখার ঢালের নাম দিয়ে দিই M2। ব্যাস, তাহলে আমি দুইটি সরল রেখা এঁকেছি, তাদের ঢালের নাম দিয়েছি M1 এবং M2। যদি এরকম হয় তাহলে তোমার কাছে জানতে চাওয়া হবে এই দুই সরল রেখার মধ্যবর্তী কোণটা কত। এই দেখো, দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ সবাই দেখতে পাচ্ছ। এই কোণটাকে কি বলতে পারি? এই কোণটাকে বলতে পারি দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ। এই কোণটার নাম দিয়ে দিলাম যে ফাই কোণ। এই যে ফাই, এই কোণটার নাম দিলাম ফাই। ফাই ছাড়া অন্য যে কোনো নামও দেওয়া যাবে। যে সূত্রগুলো যেভাবে ডেভেলপ করা হয়েছে আমি জাস্ট ওই নামটাই দিচ্ছি, কিন্তু অন্য যে কোনো নাম দেয়া যাবে। ট্যান, এই কোণটার নাম দিলাম ফাই। তাহলে ফাইয়ের পরিচয় কি হলো? ফাই হচ্ছে এই দুই সরল রেখার মধ্যবর্তী কোণ। ভালো কথা। এখন তাহলে আমরা সূত্রটা লিখব হেডিং সহকারে। সবাই লিখবা হচ্ছে যে দুইটি সরল রেখার, সবাই লিখো দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ। দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ ফাই হলে, যদি তাদের মধ্যবর্তী কোণ ফাই হয়, তখন একটা গুরুত্বপূর্ণ সূত্র যার ব্যাখ্যা অনেক লম্বা, এই জন্য ওদিকে যাব না। ফাই হলে একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ট্যান ফাই সমান সমান, হ্যাঁ, ট্যান ফাই সমান সমান প্লাস মাইনাস উপরে হবে M1 মাইনাস M2 ডিভাইড 1 প্লাস M1 ইন্টু M2। এটা হচ্ছে দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণের সূত্র। সবকিছুই কিন্তু হেডিং সহকারে। হ্যাঁ, তোমার কিন্তু ভুলানোর কোনো কারণ নাই যে কোন সূত্র কখন। দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার হবে। ট্যান ফাই সমান সমান প্লাস মাইনাস, মুখস্থ করো, M1 মাইনাস M2 ডিভাইড 1 প্লাস M1 M2। যেখানে তুমি সরল রেখার ঢাল তোমার জানা থাকবে, সরল রেখার ঢাল তোমার জানা থাকবে, তখন তুমি এই সূত্রের সাহায্যে কি করতে পারবা? এই মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবা। এখন একটা কথা হচ্ছে, যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে যদি তুমি প্লাস চিহ্নটা ব্যবহার করো, তাহলে যে কোণটা আসবে, আবার মাইনাস চিহ্ন ব্যবহার করলে নিশ্চয়ই ভিন্ন কোণ আসবে। দুইটা চিহ্ন ব্যবহার করলে কিন্তু একরকম কোণ আসবে না, ভিন্ন ভিন্ন কোণ আসবে। তাহলে কারো কি এটা মাথায় আসতেছে যে তাহলে প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন, দুইটা চিহ্ন দিলাম, তাহলে তো দুইটা কোণ পাওয়া যাবে। তাহলে দুইটা কোণ কেন? কেউ কিছু বলবে? হ্যাঁ, তুমি এখানে বলেছিলা যে এখানে অন্য দিক দিয়ে চিন্তা করলে আরো 3টা কোণ পাওয়া যায়, 1টা 2টা 3টা। তো দেখো, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, কেননা তারা বিপ্রতীপ কোণ হিসেবে সমান। সুতরাং এই দুইটা কোণ হিসেবে আমরা একটাই ধরতে পারি। নেক্সট, এবার এই সাইড দিয়ে দেখো, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান বিপ্রতীপ কোণ হিসেবে। তাহলে এই দুইটা কোণ মিলে আমরা একটা কোণ ভাবতে পারি। তাহলে দেখো, তুমি কিন্তু আসলেই তুমি দুইটা কোণ পাচ্ছ। দেখো, একটা কিন্তু পাচ্ছ সূক্ষ্ম কোণ, আর একটা পাচ্ছ স্থূল কোণ। মানে 4টা কোণ ভাবার দরকার নেই, তুমি দুইটা কোণ চিন্তা করো। এই দুইটা মিলে একটা, আবার এই দুইটা মিলে একটা।
যেহেতু তারা সমান, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ কিন্তু একটা না, মধ্যবর্তী কোণ আসলে দুইটা, একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ। এই কারণে এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে। প্লাস চিহ্ন নিলে একরকম কোণ পাবা, মাইনাস চিহ্ন নিলে তুমি আর এক রকম কোণ পাবা। আচ্ছা, এখন কিছু বলার আছে নাদিয়া, তুমি কি বুঝছো ব্যাপারটা? প্লাস মাইনাসে দুইটা কোণ পাবা, আর আসলেই কিন্তু দুইটা কোণই থাকে। হ্যাঁ, একটা সূক্ষ্ম কোণ থাকে, একটা স্থূল কোণ থাকে। আচ্ছা, হ্যাঁ, দুইটা কোণের মান মাঝে মাঝে চাই, আবার মাঝে মাঝে লিখেই দেয় যে তুমি সূক্ষ্ম কোণটা বের করো। হ্যাঁ, অথবা লিখে দেয় যে তুমি স্থূল কোণটা বের করো। তখন এখান থেকে প্লাস মাইনাস নিয়ে একটু গবেষণা করার দরকার হয়। তো সেটা আমি ম্যাথের মধ্যে বলবো, এখন আর না বলি। আচ্ছা, এরপরে রামদা যেটা বললা যে মাইনাস চিহ্ন নিলে আসলে কোণের মান মাইনাস হয় না। আসলে ব্যাপারটা কি যে আসলে কোণের মান যে সরাসরি মাইনাস হবে তা কিন্তু না। দেখো, এই একটা ট্যানের ব্যবহার আছে, ট্যান। এই ট্যানকে যখন ব্যবহার করব, তখন তুমি নিজেই দেখতে পাবা যে আসলে কোণের মান মাইনাস আসতেছে না। মাইনাস ব্যবহার করলেও এই কোণের মান আসলে মাইনাস আসবে না এই ট্যানের কারণে। ওকে, আমরা ওটা ম্যাথের মধ্যে বলবো। তাহলে আপাতত আমরা যা সংক্ষিপ্ত এটাই বললাম যে প্লাস মাইনাস দেওয়ার কারণ আমরা দেখতে পাচ্ছি দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ একটা না, দুইটা, একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ। এই কারণে প্লাস চিহ্ন নিলে আমরা একটা পাবো এবং মাইনাস চিহ্ন নিলে আমরা আর একটা কোণ পাবো। ওকে, ম্যাথের মধ্যে আরো ক্লিয়ার হবে। 2 নাম্বার সূত্র। ওকে, 2 নাম্বার সূত্র হচ্ছে যে দুইটি সরলরেখা যদি সমান্তরাল হয় তখন কি হবে, এবং দুইটি সরলরেখা যদি লম্ব হয় তখন কি হবে। তাহলে সবাই চিত্র আঁকবা। চিত্রটা হচ্ছে এরকম যে, দেখো, প্রথম সরলরেখা, মনে করলাম প্রথম সরলরেখার ঢাল m1। দ্বিতীয় সরলরেখা, মনে করলাম দ্বিতীয় সরলরেখার ঢাল m2। এখন আমি কি বলতে চাচ্ছি, হেডিংটা হচ্ছে দুইটি সরলরেখা, সুন্দর করে লিখে নাও আর মনে রাখো, দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে, হ্যাঁ, দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে, দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় পরস্পর সমান হবে। এটা একটা সূত্র। এর ব্যাখ্যাটা ছোট আছে, এর ব্যাখ্যাটা দেয়া যাবে, সমস্যা নেই, ছোট ব্যাখ্যা আছে। দুইটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তোমরা দেখতে পাচ্ছ, দেখো চিত্রে আমি কিন্তু দুইটি সরলরেখা কিন্তু সমান্তরাল এঁকেছি এবং তাদের ঢাল m1 আর m2 ধরেছি। তো দুইটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তখন তাদের ঢালদ্বয় অবশ্যই সমান হবে। কেন হবে আমি লিখে দিচ্ছি, তা আপাতত লিখে নাও। ঢালদ্বয় সমান হবে মানে কি, নিশ্চয়ই m1 সমান m2 হবে। m1 এর মান এবং m2 এর মান পরস্পর সমান হবে। ওকে, এর দুইটা ব্যাখ্যা দেয়া যায়। দুইটা ব্যাখ্যা হচ্ছে এরকম। আচ্ছা, ব্যাখ্যাটা সূত্রের মধ্যে লিখলে তোমার কি বলবো, তখন তোমার সূত্রগুলো একটা ছন্দপতন হয়ে যাবে, বুঝছো? আমি কাজ করি, সূত্রগুলো লিখে দিই আগে, সুন্দর করে লিখে দিই সিরিয়ালি, তারপর দুই একটার ব্যাখ্যা লাস্টে দিয়ে দিচ্ছি। তাহলে সবাই কিন্তু মনে রাখবে, আমি কিন্তু লেখা শেষ করে জিজ্ঞেস করবো সবাইকে, এই জন্য অনেক সময় নিয়ে লিখতেছি। ওকে, নেক্সট, এবার 3 নাম্বার। দেখো সবাই, 3 নাম্বারটা হচ্ছে দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে, সবাই লিখো, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে ঢালদ্বয়ের গুণফল -1 হবে। ঢালদ্বয়ের গুণফল -1 হবে। সবাই লিখে নাও এই সূত্রটা এবং পাশে একটা চিত্র এঁকে নাও, ছোটখাটো একটা চিত্র এঁকে নাও পাশে। যদি পাশে একটা ছোটখাটো চিত্র আঁকো তাহলে সেটা কেমন হতে পারে দেখো সবাই, এই যে পাশে একটা চিত্র আঁকি। এটা মনে করো আমার প্রথম সরলরেখা, যার ঢালের নাম দিলাম m1। সবাই দেখে নাও, এটা মনে করো দ্বিতীয় সরলরেখা, যার ঢালের নাম দিলাম m2। দেখো, আমরা কিন্তু চিত্রে দেখতে পাচ্ছি দুইটি সরলরেখা কিন্তু পরস্পর লম্ব, এটার সাথে এটা লম্ব, একটার ঢাল m1 আর একটার ঢাল m2।
যদি পরস্পর লম্ব হয় তাহলে আমার এই সূত্র অনুসারে আমি কি লিখবো বলতো? এই সূত্র অনুসারে কেন m2 তুলনায় m1 লম্ব হবে না? এই যে ঘুরাই ফেলো, খাতাটা ঘুরাই ফেলো, এই দেখো লম্ব হয়েছে কিনা। দেখো এটার উপরে এটা লম্ব। লম্ব হতে গেলে যে মাঝখান দিয়ে যাওয়া লাগবে তা কিন্তু না। হ্যাঁ, লম্ব হতে গেলে মাঝ দিয়ে যাওয়া লাগবে তা না। এদের মধ্যবর্তী কোণ 90 হলেই চলবে। দেখো এদের মধ্যবর্তী কোণ কি 90 না? তুমি যেদিক দিয়ে ঘোরাও, তুমি এই সাইড দিয়ে ঘোরালেও 90 মধ্যবর্তী কোণ, আবার তুমি এই সাইড দিয়ে ঘোরাও, দেখো মধ্যবর্তী কোণ 90। সুতরাং লম্ব হতে গেলে যে মাঝখান দিয়ে যাওয়া লাগবে তা না, তাদের মধ্যবর্তী কোণ 90 হলেই হবে। তার মানে মধ্যবর্তী কোণ তো দুজনের সম্মতিতেই হচ্ছে, তাই না? যে এর এবং এর মধ্যবর্তী কোণ 90, তার মানে তারা যেভাবেই ঘুরুক কোণ 90 হবে। ওকে, তাহলে আমি যেটা জানতে চাচ্ছিলাম, এই সূত্র অনুসারে আমি কি লিখতে পারি বলো? এটা কথাই বলতে চায় না কেউ। ব্যাস, এইভাবে কথা বলবা, কথা না বলে এভাবে একা একা ক্লাস নেওয়া যায় না। m1 ইন্টু m2 ইকুয়াল -1। দেখো ঢাল দ্বয়ের গুণফল -1, তার মানে কি এই দুই ঢালের গুণফল হবে -1। ওকে, এখন 3 নাম্বার সূত্র লিখলাম। এখন লিখতে চাই আরো দুইটা সূত্র, মোট 4, 5 এবং 6টা। মোট সূত্র হবে 6টা, 7টা হবে সূত্র, 7টা সূত্র হবে। ওকে, এবার দেখো 4 নাম্বার সূত্র। সূত্রগুলো সব এক জায়গায় লেখা থাকলে তোমার সুবিধা হবে আর কি। 4 নাম্বার সূত্র হচ্ছে, মনে করো একটা একটা রেখা লিখলাম। রেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c সমান 0। একটা রেখা লিখলাম, যে কোনো রেখা ax প্লাস by প্লাস c সমান 0। যে কোনো রেখা মানে কি, আমি কিন্তু a এর জায়গায় লিখতে পারতাম 2x, b এর জায়গায় লিখতে পারতাম -3y, c এর জায়গায় লিখতে পারতাম +5, মানে যে কোনো কিছু লিখতে পারি। তো আমি সংখ্যা না দিয়ে a দিলাম, b দিলাম, c দিলাম, ax প্লাস by প্লাস c সমান 0। এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ, এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি দেখো সবাই। মনে করো এই যে রেখাটা, এই রেখাটা মনে করো এই যে এটা, এটা কোন রেখা? এই মূল রেখাটা। এই রেখাটা মনে করো এটা। তার মানে আমি মনে করলাম এই রেখাটা দেওয়া আছে, এই রেখাটা দেওয়া আছে, মানে এই রেখাটাই হচ্ছে x প্লাস by প্লাস c সমান 0। এই রেখাটাই মনে করো এটা। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে কি এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তার মানে কি, তুমি এই রেখার সাথে সমান্তরাল একটি রেখা আঁকবা। তাহলে খেয়াল করো তো, এই রেখার সাথে যদি সমান্তরাল করি, এটা নিশ্চয়ই সমান্তরাল হয়। এই রেখার সাথে সমান্তরাল, জানতে চাওয়া হচ্ছে এই সমান্তরাল রেখাটির সমীকরণ কত। তাহলে কোশ্চেনটা বুঝছো কিনা? তোমাকে একটা রেখা দেওয়া থাকবে, দিয়ে জানতে চাওয়া হবে এই রেখাটার সাথে সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। আশা করি কোশ্চেন বুঝতে পেরেছো যে কি জানতে চাওয়া হবে আর কি দেওয়া থাকবে। এই তো নাদিয়া কথা বলছে। ওকে, তাহলে আহ সূত্র শোনো। সূত্র হচ্ছে যে এক্স অংশ আর ওয়াই অংশ একেবারে সেম থাকবে, অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই একেবারে সেম থাকবে, এতটুকুতে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এই ধ্রুবক পদে পরিবর্তন হবে। ধ্রুবক পদ আগে ছিল সি, ধ্রুবক পদ এখন চেঞ্জ হয়ে যে কোনো কিছু হবে। ধ্রুবক পদটা আগের মতো থাকবে না, কিন্তু এক্স অংশ আর ওয়াই অংশ এক্স্যাক্টলি আগের মতোই থাকবে। ধ্রুবক পদটা পরিবর্তন হয়ে অন্য যে কোনো কিছু হবে। তো অন্য যে কোনো কিছু আমি মনে করলাম কে, অন্য যে কোনো একটা ধ্রুবক হবে। ব্যাস, তাহলে সূত্র শেষ। তো এই সূত্রের একটা উদাহরণস্বরূপ কি বলতে পারি? মনে করো উদাহরণস্বরূপ এই যে তোমাকে আমি দিয়ে দিলাম, এই রামজা বলল 2x -3y প্লাস 5 সমান 0। জানতে চাওয়া হচ্ছে এই রেখাটার সমান্তরাল রেখাটা কত হবে। রামজা, ব্যাস খুব সুন্দর। 2x -3y প্লাস k সমান 0, ব্যাস এটাই সূত্র।
এক্স অংশ ওয়াই অংশ আগের মতোই থাকবে, শুধুমাত্র ধ্রুবকের জায়গায় এটা কে দিয়ে দিবা। সমান্তরাল রেখার সমীকরণ হয়ে গেল। ওকে, আমরা চলে যাচ্ছি 5 নাম্বার সূত্রে। সবাই এতটুকু লিখে নাও, আমি তাহলে একটু পেজটা উল্টাবো। এই জিনিসগুলা তোমাকে একটু মজা নিয়ে পড়তে হবে, বুঝছো? যেহেতু পড়তেই হচ্ছে, না পড়ে তো কোনো উপায় নেই। সো তুমি মজা নিয়ে পড়লেই ভালো হবে, তাহলে তোমার মাথায় ভালো ঢুকবে এবং ঠিক মতো মনেও থাকবে। 5 নাম্বার সূত্র একই রকম ভাবে লিখলাম, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0। এত রেখার উপর লম্বের সমীকরণ। রামজাকে লিখতেছে নাকি আমি ছবি দিব সে আশায় বসে আছে? আচ্ছা তুমি বলো, আমি এখন যা লিখতেছি এখানে কিন্তু আমি কিছুই বোঝাচ্ছি না, তাই না রামজা? তো তুমি বলো, আমি কিন্তু কিছুই বোঝাচ্ছি না। তাহলে তুমি যদি সরাসরি আমার সাথে সাথে লিখতা, হ্যাঁ, তাহলে কিন্তু একবারে কাজটা হয়ে যেত। যদি এরকম হতো যে আমি কিছু বোঝাচ্ছি, তাহলে ঠিক আছে, যে বোঝাচ্ছে যেহেতু স্যার, তাহলে আমি একটু বুঝে নিই, তাই না? বললাম এটা হচ্ছে আমার প্রদত্ত রেখা। জানতে চাওয়া হচ্ছে এই রেখাটার উপরে লম্বের সমীকরণ। লম্ব যে সবসময় মাঝখান দিয়ে যাবে তা না, লম্ব যেখান দিয়েই যাক। দেখো তো, কোণ তো 90 আছে। যদি কোণ যদি 90 হয় তাহলে এই লম্ব। লম্ব যে মাঝ দিয়ে যাবে এরকম না, লম্ব এই একদম পাশ দিয়েও যেতে পারে, শুধু কোণ 90 হলেই হচ্ছে। তাহলে সবাই খেয়াল করো যে আমার এই সূত্রের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য হচ্ছে যে তোমাকে একটা সরল রেখা দিয়ে দেওয়া হবে, দিয়ে জানতে চাওয়া হবে এই রেখার উপরে লম্বের সমীকরণটি কত। জানতে চাওয়া হবে এই রেখাটির উপর লম্বের সমীকরণটি কত। তাহলে আমি এখন লিখে দিচ্ছি সূত্র, যে এই রেখার উপর লম্বের সমীকরণটি কত। দেখো, লম্বের সমীকরণটি হচ্ছে যে তুমি এক্স আর ওয়াই অংশের সহগগুলা ইন্টারচেঞ্জ করবা। আবারও বলি, তুমি এক্স আর ওয়াই এর সহগগুলা পরস্পরের মধ্যে পরিবর্তন করে দিবা। তার মানে কি, তুমি ওয়াই এর সহগ বি তুমি নিয়ে আসবা এক্স এর কাছে, এক্স এর সহগ এ নিয়ে চলে যাবা ওয়াই এর কাছে। প্রথম কাজ, মোট 3টা পরিবর্তন করতে হবে। এই সমীকরণে মোট 3টা পরিবর্তন করলে তুমি লম্বের সমীকরণ পাবা। প্রথম পরিবর্তন কি বললাম? এক্স আর ওয়াই এর সহগগুলা পরস্পরের মধ্যে পরিবর্তন করে দিবা। দ্বিতীয় পরিবর্তন, এই যে মাঝে যে চিহ্ন থাকবে এই চিহ্নটা পরিবর্তন করে দিবা। প্লাস চিহ্ন থাকলে মাইনাস দিয়ে দিবা, যদি এটা মাইনাস থাকতো তখন তুমি প্লাস করে দিবা। চিহ্ন যা থাকবে ঠিক তার বিপরীত করে দিবা। ফাইনালি 3 নাম্বার পরিবর্তন, ধ্রুবক পদের পরিবর্তন হবে। সূত্র শেষ। কিভাবে আমরা লম্বের সমীকরণটা বের করব? যেহেতু রামজা লিখতেছে না, সো সব কোশ্চেন রামজাকে করব। রামজা বলো, 2x মাইনাস 3y মাইনাস 7 এই রেখার উপরে লম্বের সমীকরণটি কত হবে? -7। তুমি সর্বোচ্চ এটা বলতে পারো, তুমি সর্বোচ্চ মাইনাস কে বলতে পারো, কিন্তু 7 তো বলতে পারবা না, কেননা তোমাকে তো ধ্রুবকটা চেঞ্জ করতে হবে। ধ্রুবকটা তোমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ধ্রুবক কিন্তু আগের মতো থাকবে না। সো ধ্রুবক চেঞ্জ হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে এখানে তোমার জন্য আসলে অপশনগুলো বলি। আমি এখানে প্লাসই দিয়ে দিই, হ্যাঁ, প্লাসই দিয়ে দিই। অপশনগুলো বলি। অপশনটা ভালো করে, হ্যাঁ বলো। আচ্ছা কেন হলো? আচ্ছা ঠিক আছে, কেন হলো ব্যাখ্যা দিচ্ছি তাহলে লাস্টে। ঠিক আছে, তোমারটা মাথায় রাখলাম। আর রামজার জন্য ব্যাখ্যা দিব একটা, হ্যাঁ, মানে অল্প অল্প করে ব্যাখ্যা যতটুকু দেওয়া যায় দিয়ে দিব। এই ব্যাখ্যাটা দিয়ে দিব, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, এখন শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, ভালো করে শুনে নিও। এই ধ্রুবক পদটা মাইনাস থাক অথবা প্লাস থাক, অথবা ধ্রুবক পদটা নাই থাক। মনে করো ধ্রুবক পদ নাই, ধ্রুবক পদটা মনে করো একদমই নাই, ধ্রুবক পদটা, হ্যাঁ, ধ্রুবক পদটা নাই।
তার মানে কিন্তু আমি 3টা অপশন বললাম। এই ধ্রুবক পদটা মাইনাস থাক, অথবা ধ্রুবক পদটা প্লাস থাক, অথবা ধ্রুবক পদটা নাই থাক, যাই হোক না কেন, তুমি এখানে যদি প্লাসকে দিয়ে দাও তাহলেই চলবে। ধ্রুবক পদ না থাকলেও প্লাসকে দিবা, ধ্রুবক পদ মাইনাস থাকলেও প্লাসকে দিবা, ধ্রুবক পদ প্লাস থাকলেও প্লাসকে দিবা। এখন বিষয় হচ্ছে যে শুধু কি প্লাসকে দিতে হবে? না, তা না। তুমি যদি চাও, দেখো অপশন কতগুলা, 3x প্লাস 2y, তুমি মনে করো চাইলা মাইনাস কে দিবা, আনসার সেম আসবে। তুমি মনে করো যে তুমি চাইলা যে না প্লাস কেও দিব না মাইনাস কেও দিব না, আমি একটা ইকুয়াল কে দিব, তাও চলবে, সবগুলোই কারেক্ট। না মানে কেটা কোনো ঝামেলাই করবে না, তুমি প্লাস কে দাও অথবা মাইনাস কে দাও অথবা তুমি ইকুয়াল কে দাও, সবগুলোই কারেক্ট। এবং আমি কিন্তু এটাও বললাম যে এখানে ধ্রুবক পদ নাও থাকতে পারে, কিন্তু তারপরও কিন্তু তোমাকে এখানে কে দিতে হবে। প্লাস কে দাও অথবা মাইনাস কে দাও অথবা ইকুয়াল কে দাও, কে কিন্তু তোমাকে দিতে হবে এখানে, তোমার এখানে ধ্রুবক পদ থাক আর না থাক। রামজা মোটামুটি বুঝছো? আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী এটার ব্যাখ্যাতে যাব একটু পরে। আমরা 7টা ফর্মুলা একটু বলে নিতে চাই। নেক্সট 6 নম্বর ফর্মুলা, যেটা কিনা 7টা ফর্মুলা ভালো করে মাথায় রাখলে মনে করো যে এই অধ্যায় শেষ। 7টা ফর্মুলা ভালো করে মাথায় রাখবা, দেখবা অঙ্কে ঢুকবো 7টা ফর্মুলার সাথে ম্যাচ করে যাবে, ম্যাচ করে অঙ্ক মিলে ফেলবা, শেষ। 6 নম্বর, দুইটি সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বিষয়টা কিরকম, একটা লিখে দিই, a1x b1y প্লাস c1 সমান 0। মনে করো এটা 1 নম্বর সরলরেখা। নতুন সরলরেখা লিখে দিই, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। 2 নম্বর সমীকরণ, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। এখন তোমার কাছে কি জানতে চাওয়া হবে সেটা আমি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা মনে করো 1 নম্বর সমীকরণ, এটা মনে করো 2 নম্বর সমীকরণ। 1 এবং 2, বলো। এখানে এখানে কিন্তু রেখা দুইটি কিন্তু একই না, দেখো এটা কিন্তু একই, আমি কিন্তু এক আঁকিনি, দেখছো ভিন্ন ভিন্ন আঁকছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন দেখো, ব্যাপারটা কি যে এই সরলরেখাগুলি এরকম, দেখো এখানে কিন্তু a1 b1 c1 এর মান কিন্তু আমরা লিখিনি, এক্সাক্ট মান কিন্তু লিখিনি। আবার a2 b2 c2 এটার মানও কিন্তু আমরা এক্সাক্ট লিখিনি। তার মানে এই সমীকরণটা লেখা মানেই যে ওই সূত্র তা কিন্তু না। মানে এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটা যে কোনো সমীকরণ লেখা হচ্ছে, যে কোনো সমীকরণ লেখা হচ্ছে, লেখার পর তুমি এদেরকে যা বলতে চাও বলতে পারবা। তুমি যদি ওই 11 নম্বর সূত্র বলতে চাও, এই দুইটি রেখা একই রেখা নির্দেশ করলে তখন হবে ওই সূত্র। আবার এখন বলতেছি এই দুটি রেখা একই না, তারা ভিন্ন রেখা, ওকে তাহলে আবার ভিন্ন ব্যাপার। মানে যেহেতু এখানে a1 b1 c1 এর মানটা আমরা জানি না বা আমরা লিখে দেইনি, তার মানে এগুলো হচ্ছে এমন সমীকরণ, যে সমীকরণ বিভিন্ন কাজে তুমি লাগাতে পারবা, যখন তুমি যে কাজে লাগাবা তখন সেই সূত্র হবে। তার মানে এই সমীকরণ দেখলেই যে ওই সূত্র হবে তা কিন্তু না। এই সমীকরণের তুমি পরিচয় তুমি যেভাবে দিতে চাও, সূত্র ঠিক সেভাবেই হবে। যেমন আমরা 11 নম্বর সূত্রে এই সমীকরণের পরিচয় দিয়েছিলাম, যদি তারা একই সমীকরণ নির্দেশ করে তখন ওই সূত্র। আবার এখন কিন্তু বলতেছি যে না, তারা একই সমীকরণ নির্দেশ করে, আমরা কিন্তু ওদিকে যাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি এই দুই সমীকরণ যদি কোথাও ছেদ করে। রামজা বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে মনে করো যে তোমার কাছে 5 টাকা আছে, তাই না? 5 টাকা দিয়ে যে তুমি সবসময় একই জিনিস কিনবা তা তো না, তাই না? তুমি যখন যেটা কিনবা তখন সেটা হবে। তো এই সমীকরণগুলাও সব কাজেই ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম, মনে করো 1 এবং 2 সম্পূর্ণ ভিন্ন রেখা এবং তারা একটা বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে তোমার কাছে কোশ্চেন করা হবে কি, শোনো, তোমার কাছে কোশ্চেন করা হবে এই দুইটি রেখার ছেদ বিন্দুগামী নতুন সরল রেখার সমীকরণ নির্ণয় করো। কোশ্চেন বুঝতে পেরেছো কিনা? তোমাকে 1 নং এবং 2 নং রেখা দিয়ে দেয়া হবে, প্রশ্নে দিয়ে দেয়া হবে, দিয়ে বলা হবে এই দুই সরল রেখার ছেদ বিন্দুগামী
নতুন সরলরেখার সমীকরণটি কত হবে? যা বললাম সবাই এটাই হেডিং লিখে নাও। হেডিং হচ্ছে দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মানে এটা কিন্তু নতুন সরলরেখা। দুইটি সরলরেখার এই ছেদবিন্দুগামী নতুন রেখার সমীকরণ। দুইটি সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো সূত্রটা কিরকম। দেখে নাও। সূত্রটা আমি প্রথমে সংক্ষেপে লিখতে পারি, আবার পরে বড় করে লিখতে পারি। সংক্ষিপ্তটা হচ্ছে 1 নাম্বারের বামপক্ষ যোগ কে ইন্টু 2 নাম্বারের বামপক্ষ সমান সমান 0। আবারও বলি, সূত্রটা হচ্ছে 1 নাম্বারের বামপক্ষ যোগ কে ইন্টু 2 নাম্বারের বামপক্ষ সমান সমান 0। তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো। 1 নাম্বারের বামপক্ষ কোনটা? এই যে এটা, a1x প্লাস b1y প্লাস c1, এটা 1 নাম্বারের বামপক্ষ, প্লাস k ইন্টু 2 নাম্বারের বামপক্ষ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এই সূত্রের সাহায্যে তুমি সব সময়ের জন্য দুইটি রেখা ছেদবিন্দুগামী নতুন সরলরেখার সমীকরণ তুমি সবসময় নির্ণয় করতে পারবা। এক্স্যাক্টলি, তুমি ঠিক কথা বলেছো। এক্স্যাক্টলি, শুধু কে এর মানটা বের করতে পারলে অঙ্ক শেষ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে তো তারা দুইটি সরলরেখা দিয়েই দিবে। হ্যাঁ, তোমাকে তারা দুইটি সরলরেখা দিয়েই দিবে। তার মানে তুমি এটাও জানবা, তুমি এটাও জানবা। তুমি শুধু কে এর মানটা বের করতে পারলেই হচ্ছে। এবং কে এর মান বের করার জন্য তারা প্রশ্নের মধ্যে আরো একটা তথ্য তোমাকে দিয়ে দিবে। ব্যাস, অঙ্ক হয়ে গেল। ওকে, 7 নাম্বার এবং সর্বশেষ সূত্র। এখন আমাকে 3টি রেখা লিখতে হবে। 3টি রেখা। দেখো আগে লিখছিলাম 2টি, এখন লিখবো হচ্ছে 3টি। 3টি তো নতুন করে লিখবো। আচ্ছা লিখি নতুন করে, সময় তো বেশি লাগবে না। a1x b1y প্লাস c1 সমান 0 একটি, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, and finally a3x প্লাস b3y প্লাস c3 সমান 0। দেখো রেখা কিন্তু আগের দুইটা মিল আছে, তার মানে যে আগে সূত্র হবে তা কিন্তু না। এখন আমরা এদের পরিচয় যা দিব সূত্র তাই হবে। অর্থাৎ রেখাগুলি ইন জেনারেলি সব জায়গায় ব্যবহার করা হবে, পরিচয় যা দিব সে অনুসারে সূত্র হবে। 1 2 3 তিনটি সরলরেখা লিখলাম। এখন সবাই আগে হেডিং লিখে নাও। তিনটি সরলরেখা, তারপর বোঝাচ্ছে। হ্যাঁ, তিনটি সরলরেখা সমবিন্দু হলে, অথবা লিখতে পারো তিনটি সরলরেখা সমবিন্দু হবার শর্ত। তিনটি সরলরেখা সমবিন্দু হবার শর্ত। ওকে, এখন এখানে দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে সমবিন্দু ব্যাপারটা কি? তিনটি সরলরেখা সমবিন্দু হবে, বুঝলাম, তো সমবিন্দু ব্যাপারটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ঠিক আছে তাহলে শর্তটা কি হবে? ওকে, সবাই দেখো আগে প্রথম কোশ্চেনটা আমি বলি। মনে করো এটা একটি সরলরেখা, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা। 3 নম্বর সরলরেখাটা মনে করো এই ছেদবিন্দু দিয়েই যায়। 3 নং সরলরেখাটি এই ছেদবিন্দু দিয়েই যাচ্ছে। এখন দেখো ভালো করে শুনে নিও যে সমবিন্দু বলতে আমি কি বোঝাচ্ছি। সমবিন্দু বলতে আমি বোঝাচ্ছি তিনটি সরলরেখা যদি একই বিন্দুতে ছেদ করে, তিনটি সরলরেখা যদি একই বিন্দুতে ছেদ করে, তখন ওই তিনটি সরলরেখাকে বলা হয় সমবিন্দু। সমবিন্দু মানে তারা একই বিন্দু দিয়ে যায়, অথবা তারা একই বিন্দুতে ছেদ করে। নাদিয়া কি বললাম বলো তো? সমবিন্দু অনেকটা ওই সূত্র থেকে এটার ব্যাখ্যাটা নিয়ে এসছে আর কি, যে তিনটি রেখা সমবিন্দু হওয়া মানে তারা ত্রিভুজ তৈরি করতে পারবে না। আর যদি সমবিন্দু না হতো দেখো তাহলে কিন্তু কিন্তু ত্রিভুজ তৈরি করতো। ওকে, ভালো কথা। তাহলে এখন আমরা ঠিক ওই ফরম্যাটটা ফলো করতে পারি। কিরকম? প্রথম রেখার সহগগুলো লিখে দাও, a1 b1 c1। প্রথম রেখার সহগগুলো লিখে দাও।
এরপর লিখো দ্বিতীয় রেখার সহগগুলো। হ্যাঁ, দ্বিতীয় রেখার সহগগুলো কি? A2, B2, C2। এরপর লিখো তৃতীয় রেখার সহগগুলা A3, B3 এবং C3। এই তিনটা রেখা দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে যদি তারা সমবিন্দু হয়। এটা ওই ব্যাখ্যা থেকে নিয়ে এসছে, হ্যাঁ, যে ক্ষেত্রফল 0 হবে, ওই ব্যাখ্যা থেকে তারা নিয়ে এসছে। দেখ, আমি 7টা সূত্র লিখলাম, 7টা সূত্র ভালো করে মনে রাখতে হবে। এখন আমি 2-1টার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যেগুলো ছোট আছে, কিন্তু তোমরা 7টা সূত্র। হ্যাঁ, বলো। এই যে হাবিজাবি তো না, দেখো, তিনটি রেখার ছেদবিন্দু একই, তখন তাদেরকে বলা হবে সমবিন্দু। আচ্ছা, ভালো কথা। যদি সমবিন্দু হয় তার মানে তারা একই বিন্দুতে ছেদ করতেছে। আচ্ছা, ভালো কথা। তারা যদি এক বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো তো তারা কি কোনো ত্রিভুজ তৈরি করা সম্ভব তাদেরকে দিয়ে? সম্ভব না। কখন সম্ভব হতো? যদি তারা এক বিন্দুতে ছেদ না করে, দেখো, দুইটা ছেদ করলো এক বিন্দুতে, হ্যাঁ, আর অপরটা মনে করো এই বিন্দুতে ছেদ না করে এভাবে গেল, এখন দেখো ত্রিভুজ তৈরি হচ্ছে। তার মানে যদি এক বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ তৈরি করে না, আর ত্রিভুজ তৈরি না করলে তাদের ক্ষেত্রফল 0 হয়। আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অনেকটা এরকম ছিল না? অনেকটা, অনেকটা কিন্তু এরকম ছিল। হ্যাঁ, কিন্তু ওখান থেকে তারা মডিফাই করে এটা এটা নিয়ে এসছে, যেহেতু এখানে সরলরেখা তিনটা, তিনটার সহগের গঠিত নির্ণায়ক হবে 0। ওকে, একটি সূত্র ছিল মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ, মনে পড়ে? এরকম একটা সূত্র লিখে দিয়েছিলাম ঢাল নির্ণয়ের। ওকে, যাক, খুব ভালো, খুব ভালো। তাহলে ঢাল নির্ণয়ের শর্টকাট সূত্র ছিল মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। এখন তাহলে নিতু বলো, এই প্রথম সমীকরণের ঢাল কত? প্রথম সমীকরণের আমি ঢালের নাম দিলাম M1। নিতু বলো প্রথম সমীকরণের ঢাল কত হবে এই সূত্র দিয়ে? মাইনাস এ বাই বি। তুমি আবারও বলো দ্বিতীয় সমীকরণের ঢাল কত হবে? এ ডিভাইড মাইনাস বি। না, হচ্ছে না। নিতে আরেকবার চিন্তা করো। মাইনাস দেওয়ার পর প্রথমে কি লিখো? প্রথমে কি এক্স এর সহগ লিখো না? এক্স এর সহগ। বি ডিভাইড এ হবে নাকি বি ডিভাইড মাইনাস এ হবে? ওকে, তাহলে ফাইনালি হলো বি বাই এ, তাই তো? ওকে, এখন দেখো, এটা প্রথম সমীকরণের ঢাল, এটা দ্বিতীয় সমীকরণের ঢাল। দেখো তো, এই দুইটি রেখাকে আমরা কি হিসেবে পরিচয় দিয়েছি তোমাদের সামনে? তোমাদের সামনে এদের পরিচয় কি পরস্পর? লম্ব। লম্ব হবার শর্ত কি ছিল? ঢাল দ্বয়ের গুণফল কি হবে? -1 হওয়ার কথা, ঠিক না? হ্যাঁ, বলো। হ্যাঁ, 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 আমি জাস্ট 5 নাম্বার সূত্র, কেন এখানে এই ইন্টারচেঞ্জ হলো আর কেন চিহ্নটা পরিবর্তন হলো, হ্যাঁ, কেন সহগটা ইন্টারচেঞ্জ হলো আর কেন এই চিহ্নটা পরিবর্তন হলো, এটার ব্যাখ্যা। তারা পরস্পর লম্ব। লম্ব হতে গেলে কি হতে হয় দেখো? ঢাল দ্বয়ের গুণফল কি হতে হয়? -1। এখন তুমি এখন তুমি মেলাও, এই দেখো, প্রথম ঢাল কি ছিল? মাইনাস এ বাই বি। প্রথম ঢাল ছিল মাইনাস এ বাই বি। দ্বিতীয় ঢাল এভাবে লেখার কারণে কি এসছে? বি বাই এ এসছে। দ্বিতীয় ঢাল এসছে বি বাই এ। এই দেখো, বি বি কাটা, এ এ কাটা, কি দেখতে পাচ্ছি? -1 আসতেছে কিনা? ওকে নিতু, তাহলে এখানে ব্যাপারটা বুঝো। ব্যাপারটা হচ্ছে যে প্রথম সমীকরণে তুমি দেখতে পাচ্ছ এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। তুমি তো জানো যে ঢাল নিশ্চয়ই আমরা এভাবে বের করব। ওকে, এখন তোমাকে মনে মনে ভাবতে হবে যে দ্বিতীয় সমীকরণে এক্স এর সাথে কি দিলে, আর ওয়াই এর সাথে কি দিলে, আর মাঝখানের চিহ্নটা কি দিলে। এর ঢাল এমন হবে যেন এর সাথে গুণ করলে যেন -1টা আসে। এখন কি মোটামুটি বোঝা যায় কিনা আরেকটা ব্যাখ্যা দিতে পারি। দেখো, আরেকটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে প্রথম ঢাল গুণ দ্বিতীয় ঢাল সমান সমান -1 হবার কথা। ওকে, প্রথম ঢাল তো আমরা জানি, এই যে -a/b প্রথম ঢাল। দ্বিতীয় ঢালটা মনে করো আমরা জানি না।
দ্বিতীয় ঢালটা আমরা জানি না। এবার দেখো, মাইনাসে মাইনাসে কেটে দিলাম, মাইনাসে মাইনাসে কেটে দিলে এটা প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। এম টুর মানটা কত আসে? এম টুর মানটা আসে এ সরি বি বাই এ। এখন দেখো, ঢালের সংখ্যা কি ছিল? মাইনাস। উপরেরটা হওয়ার কথা এক্স এর সহগ, নিচেরটা কি হওয়ার কথা ছিল? ওয়াই এর সহগ। এখন তুমি দেখো, এক্স এর সহগ নতুন সমীকরণে বি হওয়া দরকার, আর ওয়াই এর সহগ নতুন সমীকরণে কি হওয়া দরকার? তুমি এই মাইনাসটা মনে করো, নিচে নামাই দাও। এই মাইনাসটা উপর থেকে নিচে নামানো যায়, তাহলে এই মাইনাস নিচে নামাই দিলে ওয়াই এর সহগ নতুন সমীকরণে মাইনাসে হওয়া দরকার। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে যে এটা এই কনসেপ্ট থেকে চিন্তা করে এটা ডেভেলপ করা হয়েছে যে এটা যদি সহগগুলো পরিবর্তন করে দেই আর যদি চিহ্নটা পরিবর্তন করে দিই, তাহলে আসলেই এর ঢাল আর এর ঢাল এমন আসবে যে তাদের গুণফল হবে -1। নিত্য কিছু বলার আছে তোমার? দেখো, এই এখন আমরা মনে করো tan 0 এর মানটা কত? tan 0 এর মান কিন্তু 0, tan 0 এর মান 0, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড 1 প্লাস m1 m2, tan 0 এর মান 0। আমরা এখন একটু আর গুণন করে দিই, আর গুণন। দেখো, 0 এর সাথে যদি এটা আর গুণন করি তাহলে কিন্তু এটা আর থাকে না, 0 হয়ে যায়। হ্যাঁ, এটা 0 হয়ে যায়। 0 এর সাথে এটা আর গুণন 0 হয়ে যায়। ডান দিকে কি থাকে? প্লাস মাইনাস m1 মাইনাস m2 থাকে। প্লাস মাইনাসকে পাঠিয়ে দিই 0 এর সাথে, প্লাস মাইনাসকে বাম দিকে 0 এর সাথে পাঠিয়ে দিই, 0 এর সাথে পাঠালে সব 0 হয়ে যায়। এবার পক্ষান্তর করি, দেখো পক্ষান্তর করলে কি পাওয়া যাবে? আচ্ছা, পক্ষান্তর আগে এভাবে লিখে নিই, তারপর দেখতেছি। দেখো, পক্ষান্তর করলে কি পাওয়া যায়? m1 সমান m2 পাওয়া যায়। আমরা বুঝতে পারলাম দুইটি রেখার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তখন তাদের ঢালদ্বয় সমান হয়। আর মধ্যবর্তী কোণ 0 হওয়া মানে কি? মধ্যবর্তী কোণ 0 হওয়া মানে নিশ্চয়ই তারা পরস্পর সমান্তরাল ছিল বলেই মধ্যবর্তী কোণ সমান। ব্যাখ্যাটা বুঝতে পেরেছো? কি এটাও কি জোর, রামজা জোর করে বুঝছো এটা? তাহলে বলো তো, যদি দুইটি রেখা পরস্পর লম্ব হয়, এই যে লম্ব হয়, তখন তাদের মধ্যবর্তী কোণ কত ধরবো? 90 ডিগ্রি। তার মানে এখানে tan 0 না লিখে, tan 0 না লিখে কি লিখবো এবার? tan 90 লিখবো। প্লাস মাইনাস দিলাম। ওকে, আমরা কিন্তু জাস্ট লম্ব তাই লিখলাম tan 90। ব্যাস। tan 90 এর মান কেউ জানো কি না? জানলে বলো। 1/0, তুমি ঠিকই বলেছো। tan 90 এর মান অ্যাকচুয়ালি ইনফিনিটি। হ্যাঁ, tan 90 এর মান অ্যাকচুয়ালি ইনফিনিটি। আর ইনফিনিটিকে লেখা যায় সামথিং বাই জিরো। সবাই দেখে নাও, এই যে ইনফিনিটিকে লেখা যায় সামথিং বাই জিরো। সেটা যে 1/0 হতে হবে তা না, সামথিং বাই জিরো, উপরে যে কোনো কিছু বাই জিরো। তো আমরা সহজ করার জন্য 1/0 বলে থাকি। হ্যাঁ, সহজ করার জন্য 1/0 বলে থাকি। তুমি চাইলে যে কোনো কিছু ভাগ জিরো দিয়ে প্রকাশ করতে পারবা। কাকে? ইনফিনিটিকে। tan 90 মানে ইনফিনিটি, আমরা সরাসরি লিখে দিলাম ইনফিনিটি মানে 1/0, 1 লিখে দিলাম। ওকে, ডান দিকে কি আছে? ডান দিকে আছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড 1 প্লাস m1 m2। ওকে, আমরা tan 90 মান বসিয়েছি 1/0, 1/0 মানে ইনফিনিটি। এই নাদিয়া বলো তো, যদি আমরা এখানে আর গুণন করি কি পাবো? এখানে আর গুণন করলে কি পাবো? ঠিকই বলেছো, জিরোর সাথে এটা আর গুণন হলে এটা জিরো হয়ে যাবে, আর এটা গুণ হবে অনের সাথে, এটা গুণ হবে অনের সাথে। এদিকে জিরো আর এদিকে থাকবে এটা। পক্ষান্তর করো। দেখো তো আমরা কি কি শর্তটা পেয়ে গেলাম যে ঢাল দ্বয়ের গুণফল হবে -1। এই নিতু, বুঝতে পেরেছো?
আচ্ছা, ভালো কথা। সবাই তাহলে প্রশ্নটা পড়ো। প্রশ্নে কি বলা আছে? রেখা দুইটির অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ নির্ণয় করো। প্রশ্নে বলা হয়েছে রেখা দুইটির অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ নির্ণয় করো। এখন এদের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ হোক আর স্থূল কোণ হোক, রামজা আমরা কোন সূত্র দিয়ে করব? এদের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ হোক আর স্থূল কোণ হোক, আমরা কোন সূত্র দিয়ে করব? হ্যাঁ, প্রথম সূত্র দিয়ে করব। অর্থাৎ দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণের সূত্র এই একটাই। ওকে, এই একটা ছাড়া আর কোনো সূত্র কিন্তু নাই। দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ এই কথাটা বলা থাকলেই অবশ্যই এই সূত্রই হবে, সূক্ষ্ম কোণ হোক আর স্থূল কোণ হোক। ওকে, তাহলে এতটুকু তো নিশ্চিত যে আমরা প্রথম রেখার ঢালটা বের করা দরকার, দ্বিতীয় রেখার ঢালটা বের করা দরকার। তাহলে আমরা সর্বপ্রথম প্রথম রেখার ঢালটা বের করি। হ্যাঁ, এই দেখো, ধরি রেখাটির ঢাল, হ্যাঁ, ধরি রেখাটির ঢাল M1, ধরি রেখাটির ঢাল, ধরি রেখাটির ঢাল M2, ধরি রেখাটির ঢাল M1 এবং রেখাটির ঢাল হচ্ছে M2। প্রথম রেখার ঢাল M1 ধরলাম, দ্বিতীয় রেখার ঢাল ধরলাম M2। তাহলে রামজা তুমি কি বলতে পারবা যে প্রথম রেখার ঢাল কত হবে সংক্ষিপ্ত সূত্র দিয়ে? মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ দিয়ে। -1 হবে। হুম, এক্স এর সহগ, এক্স এর সহগ কত রামজা এখানে? 0 ধরবা। যেহেতু এখানে এক্স নাই, যেহেতু এখানে এক্স নাই, তার মানে আসলে এখানে এক্স এর সহগ 0 ছিল বলেই এক্স দেখতে পাচ্ছ না। আর ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ 1, ওয়াই এর সহগ 1। 0/1 কত হয় রামজা? 0/1 -1 হয় না রামজা। 0 হবে, 0 হবে। দেখো, ভালো করে মনে রাখবা ব্যাপারটা। নি- নিচে থাকলে তো ইনফিনিটি হয়ে যেত, উপরে থাকলে তো নিচে 0 হলে তো ইনফিনিটি হয়ে যেত, ইনফিনিটি। এই দেখো, ব্যাপারটা আমি এখানে আরেকবার লিখেছি, দেখো, যদি 0 নিচে থাকে তখন এটা ইনফিনিটি হয়ে যাবে, যদি 0 উপরে থাকে তখন এটা 0 হয়ে যাবে। এটা ভালো করে মনে রাখবা। এখানে মাইনাস থাক আর যাই থাক, ওটা কোনো সমস্যা না। মাইনাস থাক আর যাই থাক, ওটা কোনো সমস্যা না। তুমি জাস্ট এটা মনে রাখবা, যদি 0 নিচে থাকে, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ওটা ইনফিনিটি হয়ে যায়। আর 0 কে যদি 1 দিয়ে ভাগ করা হয়, মানে 1 না আর কি, 0 কে যে কোনো কিছুতে ভাগ করলে ওটা 0ই হয়। জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবা। রামজা ক্লিয়ার? দেখো, মাইনাস থাক প্লাস থাক কোনো সমস্যা না, মূল ব্যাপার হচ্ছে 0 যদি উপরে থাকে তাহলে 0 হবে। এক্স্যাক্টলি এটাই, এর বাইরে কিছু নাই আর। ওকে, এই নাদিয়া বলো দ্বিতীয় রেখার ঢাল কত? আলটিমেটলি -1, ঠিক আছে? আলটিমেটলি -1 আমরা বুঝতে পারলাম। মাইনাস এক্স, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, রেখাটির ঢাল, না 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 না, ও আচ্ছা, না না, ইকুয়াল ইকুয়াল, দুঃখিত, এটা ইকুয়াল, হ্যাঁ, লিখতে যে কেটে দিয়েছিলাম। ঢাল, ঢাল সমান সমান, হ্যাঁ, ধরি রেখাটির ঢাল সমান সমান M2। ওকে,
আচ্ছা, রামজা, তুমি আমার এই লেখা তুমি ছবি দেখে পরে লিখো কেমনে? তার চেয়ে একসাথে লিখলে তো তোমার মানে কাজটা হয়ে যায়, পরে তুমি আমার এই লেখা পড়ো কেমনে? ওকে, তাহলে আমরা এখন এখানে মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দিলে প্লাস মাইনাস উপরে থাকে ওয়ান, নিচে থাকে ওয়ান, তুমি ঠিকই বলেছো। উপরে থাকে ওয়ান, নিচে থাকে ওয়ান, শেষ পর্যন্ত এটা প্লাস মাইনাস ওয়ান হয়। বামে কি ছিল? বামে ছিল ট্যান ফাই। বামে ট্যান ফাই ছিল, ডানে থাকে প্লাস মাইনাস ওয়ান। এখন দেখো, সবসময় মনে রাখবা যে প্রথমে তুমি প্লাস নিলে সূক্ষ্মকোণ পাবা নাকি মাইনাস নিলে স্থূলকোণ পাবা, এই সিদ্ধান্ত তুমি প্রথমে নিতে পারবা না। সবাই ভালো করে শুনে নিও। তুমি সর্বপ্রথম এখানে প্লাস নিলে স্থূলকোণ আর মাইনাস নিলে সূক্ষ্মকোণ। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমি উল্টা বললাম। এক মিনিট। প্লাস নিলে সূক্ষ্মকোণ আর মাইনাস নিলে স্থূলকোণ, এই সিদ্ধান্তটা তুমি সর্বপ্রথম নিতে পারবা না। এই সিদ্ধান্ত তুমি নিতে পারবা যোগ বিয়োগ শেষ করার পর শেষ লাইনে এসে। শেষ লাইনে এসে তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে তোমার সিদ্ধান্ত কি হবে, তুমি কি প্লাস চিহ্ন নিবা নাকি মাইনাস চিহ্ন নিবা। এই সিদ্ধান্ত নিবা সবার লাস্টে। এখন তাহলে শুনে নাও সবাই এবং লিখে নাও, শুনে নাও এবং লিখে নাও যে সিদ্ধান্তটি কিন্তু সর্বশেষে হবে, এই যে সর্বশেষ লাইনে। ঠিক আছে, প্রথম লাইন থেকে কিন্তু সিদ্ধান্ত হবে না। প্রথম লাইন থেকে সিদ্ধান্ত হবে না, সিদ্ধান্ত হবে এই সর্বশেষ লাইন থেকে। কি সিদ্ধান্ত হবে? লিখে নাও। প্লাস নিলে সব সময় তুমি সূক্ষ্ম কোণটায় পাবা। প্লাস নিলে সব সময় তুমি সূক্ষ্ম কোণটায় পাবা। আর এই শেষ লাইনে তুমি যদি মাইনাস চিহ্ন নাও তাহলে তুমি সব সময় স্থূল কোণটাই পাবা। তো এই সিদ্ধান্তটা তুমি লাস্টে যেয়ে নিবা, সিদ্ধান্তটা প্রথমে নেওয়া যাবে না। তাহলে আমাদের কাছে কি চাওয়া হয়েছে সবাই জানো, কোশ্চেনে কিন্তু চাওয়া হয়েছে সূক্ষ্মকোণ নির্ণয় করো। তাহলে এখন লিখতে হবে যে সূক্ষ্মকোণ। হ্যাঁ বলো। আচ্ছা দেখো, ব্যাপারটা দেখো। ওকে, ওকে, তোমাদের কথা ঠিক আছে। সূক্ষ্মকোণ মানে লেস দেন 90, 90-র চেয়ে ছোট। স্থূলকোণ মানে গ্রেটার দেন 90, 90-র চেয়ে বড়। তোমাদের কথা ঠিক আছে। এখন দেখো, আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দিই, হ্যাঁ, দুইটা উদাহরণ দিই। মনে করো যে তুমি tan দিয়ে লিখলা, tan দিয়ে লিখলা 60 ডিগ্রি। tan 60-র মান কত? tan 60-র মান কিন্তু √3। ওকে, √3 মানে কি? নিশ্চয়ই প্লাস সংখ্যা। তুমি এবার এদিকে দিয়ে দাও, tan দিয়ে দাও 120 ডিগ্রি, দিয়ে দাও 120 ডিগ্রি। tan 120 ডিগ্রির মান আমি সরাসরি বের করি, হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্যে, ঠিক আছে। -√3, তুমি ঠিকই বলেছো। -√3, -√3 এটা কি একটা মাইনাস মান না? এখন সবাই একটু ভালো করে দেখো, নিতু ভালো করে দেখো, এই দেখো, যখন tan এর মানটা প্লাস আসতেছে, দেখো তো তখন কোণটা কি সূক্ষ্মকোণ হচ্ছে না? হ্যাঁ, রাইট, রাইট, হ্যাঁ। 90-র চেয়ে বড় যে কোনো মান যখন তুমি দিবা tan এর মধ্যে, প্রত্যেকের মান মাইনাস আসবে। আর 90-র চেয়ে ছোট যে কোনো মান তুমি দিবা tan এর মধ্যে, প্রত্যেকটা মান প্লাস আসবে। ওকে নিতু, তুমি কি বুঝতে পারছো বলো? তার মানে এই কারণে ব্যাখ্যাটা এরকম, বুঝছো? এই কারণে ব্যাখ্যাটা এরকম যে tan এর মধ্যে যদি কেউ স্থূলকোণ দেয় তা মানটা অটোমেটিক্যালি মাইনাস চলে আসে। এই কারণে আসলে মাইনাস হলে হওয়ার কথা ছিল সূক্ষ্মকোণ, মানে মানে ছোট হওয়ার কথা, কিন্তু হচ্ছে বড়। তার কারণ হচ্ছে ট্যানই এই কাজটা করতেছে আর কি, হ্যাঁ। নাদিয়া, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এবার আহ, সবাই লিখো। এখন সূক্ষ্মকোণের জন্য প্লাস চিহ্ন নিয়ে পাই। প্রথমটা ভালো করে লিখে দিই, হ্যাঁ, পরে এগুলো সংক্ষেপে করে দিব। সূক্ষ্মকোণের জন্য প্লাস চিহ্ন নিয়ে পাই, পরের গুলা একদমই সংক্ষেপে করে দিব। তাহলে সবাই কাজ করো, এদিকে লিখো tan phi, ডান দিকে নিয়ে নাও প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন মানে অনলি +1, মাইনাস নিচ্ছি না। ওকে, phi সমান
ট্যান যদি ডান পাশে চলে যায় এটা ট্যান ইনভার্স হয়ে যাবে, হ্যাঁ। আমরা মনে হয় এটা জানি যে ট্যান যদি বাম পাশ থেকে ডান পাশে চলে যায় সে ট্যান ইনভার্স হয়ে যাবে। ওকে, ট্যান ইনভার্স 1 এর মান বাই ক্যালকুলেটর। ট্যান ইনভার্স তো সবাই বের করতে পারো, তাই না? শিফট দিয়ে ট্যান দিলে হয়, শিফট দিয়ে ট্যান দিলেই ট্যান ইনভার্স পাওয়া যায়। শিফট দিয়ে ট্যান তারপর 1, ট্যান ইনভার্স 1 এর মান 45 ডিগ্রি। দেখো আনসারটা কিন্তু সূক্ষ্মকোণই আসলো, হ্যাঁ। আর যদি মাইনাস নিতা অটোমেটিক্যালি ট্যান ইনভার্স দিলে সে তোমাকে স্থূলকোণ দেখাতো। যে আমরা আশা করতেছি সবাই এটা বুঝতে পেরেছো। আমি পরের গুলা, আচ্ছা আমার মনে হয় পরের গুলা আমি তোমাদেরকে হোমওয়ার্কই দিয়ে দিই, বুঝছো? তোমরা এই পরের দুইটা ট্রাই করবা, বাট একটা জিনিস তোমরা কিন্তু ভুল করো না। যদি তোমরা এই সিদ্ধান্তটা একদম প্রথম থেকে নিয়ে আসো তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হতে পারে। কেন ভুল হতে পারে কেউ একটু বলতে পারবা? যে যদি সিদ্ধান্তটা তুমি প্রথমে নিয়ে নাও যে সূক্ষ্মকোণ চাইছে, তাহলে আমি কাজ করি প্লাসটা নিয়ে নিই, মাইনাস বাদ দিয়ে দিই। প্রথম থেকে এই সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। কেন ভুল হতে পারে কারো মাথায় কিছু আসে? হ্যাঁ, 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 রাইট, তুমি ঠিক বুঝতে পারছো। তুমি ঠিকই বুঝতে পারছো। মনে করো যে তুমি সিদ্ধান্তটা প্রথমেই নিয়ে নিলা, প্লাস চিহ্ন দিয়ে দিলা, মাইনাস সরাই দিলা। ওকে, এখন তুমি এই M1 M2 সব মিলে যোগ বিয়োগ করে দেখতে পেলা এখানে আবার মাইনাস আসতেছে। তাহলে এখানে মাইনাস আসতেছে আর তুমি তো আগে থেকে প্লাস নিয়ে নিয়েছো, তাহলে তোমার আলটিমেট মানটা কিন্তু মাইনাস চলে আসতেছে। এই কারণে তুমি সিদ্ধান্তটা প্রথমে নিবা না, সর্বশেষে তুমি সিদ্ধান্ত নিবা যে প্লাস চিহ্নটা নিলে সূক্ষ্মকোণ পাওয়া যাবে। তাহলে তোমরা যেহেতু এটা বুঝতে পারছো তাহলে আমি আশা করি তোমরা পারবা ওগুলা। আর হোমওয়ার্ক তো তোমরা অবশ্যই আমাকে ছবি পাঠাবা। নাদিয়া ছবি পাঠাও। হ্যাঁ, রাইট, মানে সর্বশেষে তোমাকে মানটা প্লাসই রাখতে হবে। এই কারণে তোমাকে সিদ্ধান্তটা আগে থেকে নেওয়া যাবে না, সিদ্ধান্ত তোমাকে পরে নিতে হবে আর কি। মানটা তোমাকে প্লাসই রাখতে হবে যদি কিনা সূক্ষ্মকোণ চাই তখন। আর বুঝতে পারছি, দেখো প্লাস মাইনাস তুমি চাচ্ছ যে ভেতরে দিবা 1/-1। ওকে, ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে প্লাস মাইনাসের সাথে যদি মাইনাস গুণ হয় ওইটা প্লাস মাইনাসই থাকে। ওকে, প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ হলে ওইটা প্লাস মাইনাসই থাকে। তার কারণ কি দেখো, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হয়, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়। তার মানে ভেতরে যদি মাইনাস চলেও আসে ওটা প্লাস মাইনাসের সাথে গুণ হলে আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে। তাহলে কিন্তু তোমাদের সব কনফিউশন দূর করার মতো উত্তর কিন্তু দেওয়া হয়েছে। তো আশা করি এই ধরনের যে কোনো সমস্যা তোমরা ভিতরে আসলে সলভ করতে পারবা। ভেতরে মাইনাস আসলেও ওটা প্লাস মাইনাসের সঙ্গে গুণ হয়ে ওটা আলটিমেট প্লাস মাইনাসই হবে এবং শেষ পর্যন্ত তুমি এখান থেকে প্লাস নিবা সূক্ষ্মকোণের জন্য। ওকে, তোমাদের হোমওয়ার্ক তো লিখে দিই। হোমওয়ার্ক একের বি নাম্বার। হ্যাঁ, স্থূলকোণের জন্য তো সেই একই নিয়ম, শুধু লাস্টে প্লাস না নিয়ে কি নিবা, মাইনাস নিবা। নাদিয়া কি বুঝতে পারলা? এক্স্যাক্টলি, এটা স্থূলকোণে জাস্ট তুমি এখানে মাইনাস চিহ্নটা নিয়ে কাজ করবা তাহলে স্থূলকোণ পেয়ে যাবা। ওকে, অনের বি নাম্বার লিখলাম, অনের সি নাম্বার লিখলাম। অনের বি এবং সি এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, মিটিং তো কেটে যাবে, আমি দেখি 2 নাম্বারটা শুরু করি, যতটুকু করতে পারি 2 নাম্বারটা। এই সবে হোমওয়ার্ক লিখছো তো? অনের বি অনের সি হোমওয়ার্ক, যারা হোমওয়ার্ক নিয়মিত দিচ্ছ ঠিক আছে, খুবই ধন্যবাদ, কারণ খুবই ভালো লাগে বুঝছো, হোমওয়ার্ক যখন নিয়মিত পাই খুব ভালো লাগে যে আসলে এরা কন্টিনিউ করতেছে, খুব ভালো লাগে। তো হোমওয়ার্ক নিয়মিত যারা দিচ্ছ নিয়মিত দিতে থাকো, ঠিক আছে, এগুলো দেখতে খুবই ভালো লাগে। ওকে, এবার যাচ্ছে আমি 2 নাম্বারে, হ্যাঁ। দেখো 2 নাম্বার, 2 নাম্বারটা সবাই খুব দ্রুত লিখবা, কেননা এই মিটিং এই শেষ করতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে সবাই দুইটা সমীকরণ খুব দ্রুত লিখে নাও। 5x + 4y - 1, প্রথম সমীকরণ লিখে দাও 1 নাম্বার। নেক্সট লিখো এবং দিয়ে লিখো 2 নাম্বার সমীকরণ। কত আছে? 2x + ky, 2x + ky - 7 = 0 লিখে দাও 2 নাম্বার। ওকে, 1 এবং 2 নাম্বার লিখে দিলাম। সবাই কোনো রকম কথাবার্তা ছাড়াই একটা কাজ করো, লিখে দাও যে 1 নং রেখার ঢাল।
1 নং রেখার ঢাল পাশাপাশি লিখে দিই। 2 নং রেখার ঢাল, দুইটা রেখারই ঢাল বের করে ফেলি খুব দ্রুত। প্রথম রেখার ঢালের নাম দিলাম m1, দ্বিতীয় রেখার ঢালের নাম দিলাম m2। রামজা তুমি খুব দ্রুত বলে ফেলো, তুমি যেহেতু লিখতেছো না দুইটাই বলে ফেলো। প্রথম রেখার ঢাল কত হবে? দ্বিতীয় রেখার ঢাল? ওকে, খুব ভালো। মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ করে ঢালগুলো বের করে ফেললাম। নেক্সট, এবার তুমি প্রশ্ন খেয়াল করো, যদি প্রশ্ন তোমার সামনে থাকে। প্রশ্নে বলা আছে কে এর মান কত হলে এই রেখা দুইটি পরস্পর সমান্তরাল হবে। প্রশ্নে বলা হয়েছে কে এর মান কত হলে এই রেখা দুইটি পরস্পর সমান্তরাল হবে। তো কে এর মান কত হবে এটা আমরা জানি না। এক্স্যাক্টলি, তুমি ঠিক কথা বলেছো। তাহলে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে যে এক ও 2 নং সমান্তরাল সমান্তরাল আহ, সমান্তরাল হবে। ওকে, 1 ও 2 নং সমান্তরাল হবে। 1 ও 2 নং সমান্তরাল হবে যদি, আমরা সবাই জানি 2 নং সূত্র, সমান্তরাল হবে যদি এদের ঢালদ্বয় যদি সমান হয়ে যায়। ঢালদ্বয় সমান হলেই কিন্তু এরা সমান্তরাল হয়। সবাই ঢালদ্বয়ের মান বসিয়ে দাও। দেখো, প্রথম রেখার ঢাল -5/4, দ্বিতীয় রেখার ঢাল -2/k। প্রথম রেখার ঢাল দ্বিতীয় রেখার ঢাল বসিয়ে দিলাম। মাইনাস মাইনাস কেটে দাও। মাইনাস মাইনাস কেটে দিলে 5/4 সমান 2। তুমি যোগ বিয়োগ করে ফেলছো, খুব ভালো। এদিকে হয় 5k, এদিকে হয় 8। তুমি ঠিকই বলেছো, k এর মান 8/5। বুঝতে পারলাম, k এর মান যদি 8/5 হয় তাহলে রেখাদ্বয় আসলে সমান্তরাল হবে। তো একই নিয়মে তোমরা করতে পারবা 3 নাম্বারটা। একই নিয়মে তোমরা 3 নাম্বারটা হোমওয়ার্ক করতে পারবা। ওকে, ঠিক আছে, এতটুকু হলে চলবে মোটামুটি। এই নাদিয়া এবং নিতু, বুঝতে পারছো ব্যাপারটা?